এখন আমরা অনেকটুকুই আসলে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার একটা মানে অন্যরকম একটা ইউজ সবাই করছে, এবং যেখানে কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণ নেই কোন কন্টেন্ট দেখছে, বিভিন্ন রকম অ্যাডাল্ট কন্টেন্ট সামনে চলে আসছে, এবং এমন এমন বিষয়গুলো আছে যেগুলো হয়তো বা তার মানসিক বিকাশে বা মনোজগতে অনেক বড় একটা প্রভাব পড়ছে। এই যে সোশ্যাল মিডিয়া বা সাইবার নিরাপত্তা, এই পুরো সেফটিটা আসলে কিভাবে দেখা উচিত, সেখানে পরিবারের ভূমিকাটাও আসলে কি হতে পারে? সাইবার নিরাপত্তার ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত, এবং আমি মনে করি পরিবার থেকে, স্কুল থেকে, কলেজ থেকে এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এটার উপরে আসলে ক্লাস নেওয়া এবং এটার উপরে ট্রেইনড আপ করা। হ্যাঁ, কারণ এখন কিন্তু আমরা এরকম অনেক অ্যাডোলেসেন্টও পাচ্ছি যারা বুলিংয়ের শিকার হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, এবং অনেক সময় এটাও পাচ্ছি যে স্টুডেন্টরা অন্যদেরকে বুলি করছে। হ্যাঁ, সেটাও কিন্তু হচ্ছে। তো পরিবার থেকেও আসলে এই জায়গাটা, এখন অনেক ধরনের কিন্তু অ্যাপস পাওয়া যায় যেটার মাধ্যমে আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় যে কোন ধরনের কন্টেন্টটা দেখবে। প্যারেন্টাল অনেক ধরনের অ্যাপস থাকে এবং কন্ট্রোলটা প্যারেন্টসদের হাতে থাকে। সো এই অ্যাপসগুলো একটু দেখা এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে আসলে থাকা যে কি ধরনের কন্টেন্টগুলো দেখছে। আমরা অনেক সময় দেখতে পাই যে আসলে বাচ্চারা যখন এখন প্রযুক্তিগতভাবে অনেকটুকুই অ্যাডভান্স, তো তারা হয়তো মনে করে যে বাবা মা এই জিনিসটা আসলে বোঝে না, এবং আমরাও কিন্তু স্বাভাবিকভাবে অনেকটুকু হয়তো অ্যাটেনশন দেই না বাচ্চাটা কি দেখছে, বা প্রযুক্তিগত জায়গা থেকে আমরা অনেকটুকু অন্ধকারে থাকি। সেক্ষেত্রে বাবা মারও আসলে কতটুকু টেকনোলজিক্যাল সাউন্ড হওয়াটা প্রয়োজন? আসলে একটু টেকনোলজিক্যাল সাউন্ডনেসটার ব্যাপারে একটু সচেতন হতে হবে। একটু প্রয়োজনে আমরা শিখে নিতে পারি, প্রয়োজনে আমরা একটু ওদের কাছ থেকেও শিখে নিতে পারি যেটা কি, এটা আমাদেরকে একটু শেখাতো। তো ইভেন এই জায়গাটা হবে কি, ওদের সাথে এক ধরনের একটা বন্ডিংও তৈরি হতে পারে, একটা ইন্টারাকশনও হতে পারে। হ্যাঁ, তো আসলে তো ওদেরকে প্রযুক্তি থেকে দূরে রাখা সম্ভব নয়। হ্যাঁ, এবং প্রযুক্তির মাধ্যমেই ওরা অনেক কিছু শিখছেও। প্রযুক্তির মাধ্যমে ওরা যেমন একটা ওরা কিন্তু ওদের মতো করে যোগাযোগটা করছে, কিন্তু সেটা হয়তো অনেকাংশেই কতটুকু হেলদি হচ্ছে, মেনটেন করছে বা কতটুকু রিস্কি বিহেভিয়ার করে ফেলছে সেটা কিন্তু অনেক সময় কন্ট্রোলটা তার হাতে থাকছে না বলেই কিন্তু আসলে মা বাবাকে ওই কন্ট্রোলটা আসলে একটু দেখতে হবে, ওই কন্ট্রোলটা নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বাবা মারা একদম খুব অথরিটেরিয়ান হয়ে যান যে তুমি এটা করতে পারবে না বা আমাকে এটা দেখো, মানে খুব কমান্ডিং। আসলে যদি হয় তখন দেখা যাবে যে ছেলে মেয়েদের সাথে তার একটা কনফ্লিক্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে এবং ছেলে মেয়েরা আরো বেশি রিবেলিয়াস হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে যে এটা সম্পর্কের মধ্যে একটা স্ট্রেইন পড়বে। তো খুব বেশি কমান্ডিং না হয়ে কিভাবে আসলে এটার সাথে একটা ওপেন ডিসকাশন করে, কিভাবে ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, কিভাবে আসলে ওদের সাথে এই কন্ট্রোলটার ব্যাপারে ওদের সাথে একটা আলোচনা করে ওদের মতামত নিয়ে তারপর সেই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা এখন দেখি যে অনেক অল্প ছোট বয়সী বাচ্চাদের কাছেও কিন্তু মোবাইল, তাদের নিজস্ব মোবাইল আছে, ডিভাইস আছে, এবং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল আছে, পেজেস আছে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও কেমন হওয়া উচিত? কারণ আমরা কিন্তু একটা লম্বা সময় যাবত শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ডিভাইস দিতে পারতাম না, কিন্তু এখন দেখছি আমরা এটার নিয়ন্ত্রণটা সেভাবে করে নাই। হ্যাঁ, এইভাবে আমি যদি বলি যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই ব্যাপারে বেশ ডিসিপ্লিনগুলো বা রুলসগুলো মেনটেন করছে। লাইক শিক্ষা প্রতিষ্ঠানে ফোন নিয়ে আসা যাবে না, বা ওই সময়টাতে এই ধরনের আপনার এক্সপোজারগুলো নেওয়া যাবে না। তো এই জায়গাগুলো কঠিনভাবে আসলে মেনটেন করা। হ্যাঁ, এবং প্যারেন্টসদেরকেও একটু চেক করতে হবে যে ওই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমার বাচ্চা যাচ্ছে তখন আসলে ও কি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি আসলে ওকে এগুলো অ্যালাউ করছি কিনা, কতক্ষণের জন্য অ্যালাউ করছি। হ্যাঁ, এই জিনিসগুলো দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের ক্লাসগুলো নেওয়া বা রুটিন সচেতনতামূলক বিভিন্ন রকম প্রোগ্রাম করা। লাইক তুমি কতটুকু ব্যবহার করতে পারো এবং কি ধরনের কন্টেন্ট তুমি ব্যবহার করতে পারো, দেখতে পারো, বা সচেতনমূলক প্রোগ্রামগুলো অনেক বেশি পরিচালনা করা উচিত। এবং সেখানে অভিভাবককে আসলে ইনক্লুড করার বিষয়টুকু চলে আসে। একটু যদি জানতে চাই যে বাবা মারা আসলে কোন বয়সে বাচ্চাদেরকে ডিভাইস, তার নিজস্ব ডিভাইসটাকে অ্যালাউ করা উচিত? এটা আসলে ভীষণ রকম একটা সাবজেক্টিভ ব্যাপার। তারপরেও আমি বলবো একটা সার্টেন এইজের পরে, একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন ক্রস করে যাচ্ছে, মোটামুটি সে যখন হয়তো একটা ও লেভেল বা এসএসসি পরীক্ষার মতো একটা মাইলস্টোন হয়তো বা সেই একাডেমিক একটা মাইলস্টোন, তখন হয়তো বাবা মারা চিন্তা করতে পারে। কিন্তু এটা আসলে প্রত্যেকটা কনটেক্সট ডিফারেন্ট। হয়তো অনেক সময় প্যারেন্টস, আমরা জানি যে প্যারেন্টস হয়তো ফোনটা দিচ্ছে যোগাযোগ করার জন্য, স্কুল থেকে বাসে করে কিভাবে আসবে, কখন যাবে, ঠিক মতো পৌঁছেছে কিনা, এই যোগাযোগ মাধ্যমের জন্য। তো অবশ্যই আর্লি স্টেজে আসলে ফোন বা ডিভাইস বা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ যে প্রযুক্তি, সেই জিনিসগুলোর সাথে এক্সপোজারটা না দেওয়াই ভালো। জি, অনেক ধন্যবাদ। আমরা সোশ্যাল বুলিং এর কথা আপনি বলছিলেন, এই ক্ষেত্রে বুলিং এর প্রভাবটা
বাচ্চাদের উপর কিভাবে পড়ে, এবং আমরা অনেক সময় দেখি সবাই অনেক জাজমেন্টাল হয়ে যায় যে ভিকটিম হচ্ছে তার প্রতি, আসলে যে এটা হয়তো তুমি ইনভাইট করেছো বা তোমার কারণে এই বিষয়টা হয়েছে। অনেকে কিন্তু বাবা মার কাছে ওপেন আপও হতে পারে না এবং প্রয়োজনীয় সাহায্যও চাইতে পারে না। সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কেমন হওয়া উচিত এবং প্রভাবটা আসলে কি? একটা যেটা একটু খেয়াল করতে হবে, আমরা কিছুদিন আগেও দেখেছিলাম একটা নিউজ এসেছিল, একটা 10-11 বছরের একটা ছেলে বুলিং এর কারণে ওকে একটু বডি শেমিং করা হতো এবং তারপরে সে নিজের উপর ডায়েট করে করে ছেলেটা, ওর কিডনি ফেলিয়ার হয়েছে, এটা কিন্তু মারা যায় পরে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে আশেপাশে। তো আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা কি হঠাৎ করে তার মধ্যে কোনো আচরণগত পরিবর্তন আমরা নোটিস করছি কিনা। হ্যাঁ, সে ভয় পাচ্ছে, সে হয়তো সবকিছু থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে, সে মন খারাপ করে থাকছে, সে হয়তো খাওয়া দাওয়ায় তার রুচিটা একটু চেঞ্জেস হয়ে গেছে, সে খেতে চাচ্ছে না, অথবা সে অনেক বেশি খাচ্ছে বা অনেক বেশি ঘুমাচ্ছে। কোনো ধরনের আচরণগত পরিবর্তন যদি নোটিস করি তাহলে বুঝতে হবে যে আমার সন্তানটি হয়তো কোনো একটা প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছে এবং হতে পারে সেটা বুলিং। হ্যাঁ, তো সন্তান যেন মায়ের সাথে বাবার সাথে খুব মন খুলে কথা বলতে পারে, সেই ভরসার জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা যেন আমরা তৈরি করি। হ্যাঁ, আমরা যেন প্রথমেই ওকে জাজ না করি, তুমি কেন ওকে এটা বলতে গিয়েছো, সেই জন্যই তো ও তোমাকে এটা বলেছে। আমরা যেন ওকে আসলে ওই সেফ স্পেসটা আসলে দেই, যে ওকে যেন ওই প্রেশারটা আমরা না দেই। হ্যাঁ, আমরা যেন ওর কষ্টের জায়গাটা, ও যে একটা ভালনারেবল স্টেটে আছে সেই জায়গাটা যেন অ্যাকনলেজ করি এবং ওর সাথে যে আমি আছি, ওর বিপদে, ওর প্রবলেমে আমি যেন ওর পাশে আছি, এই সেন্সটা, এই সেন্স অফ সেফটিটা যেন ওকে আমরা দিতে পারি। সচেতনতার জায়গা যদি আপু বলি, যে শিক্ষা প্রতিষ্ঠানে আরো কি কি ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত এবং সেই ক্ষেত্রে স্টুডেন্ট কাউন্সিলরের ভূমিকাটাও আসলে কেমন হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠানে আরো অনেক বেশি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রোগ্রাম যেগুলো আছে, বা কিভাবে নিজের মেন্টাল হেলথকে সেফ সাউন্ড রাখতে হয়, নিজের মেন্টাল হেলথের যত্ন নিতে হয়, কিভাবে চাপটাকে মোকাবেলা করতে হয়, কিভাবে আরও বেশি যখন কেউ বুলিং হচ্ছে তখন তাকে কিভাবে সাপোর্ট করতে হয়, এবং বুলিংয়ের ব্যাপারে অনেক ধরনের বুলিংয়ের ইম্প্যাক্টটা কী হয়, এই ধরনের অনেক রকমের সচেতনামূলক প্রোগ্রামগুলোকে যদি শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার বেসিসে করা হয়, ডেফিনেটলি এটা হেল্প করবে। এবং টিচারদেরকেও আসলে এই ধরনের ট্রেনিংগুলোর ভেতরে অন্তর্ভুক্ত করা এবং প্রয়োজনে প্যারেন্টসদেরকেও অন্তর্ভুক্ত করা। এবং এই যে টিচার স্টুডেন্টদের মধ্যে যদি কোনো ডিস্টেন্স থাকে, যে টিচারদের কোন বিষয়গুলো স্টুডেন্টদের জন্য হয়তো একটু বেশি চাপের হয়ে যাচ্ছে, বা স্টুডেন্টদের কোন বিষয়গুলো টিচারদের জন্য চাপমূলক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ওপেন ডিসকাশনের ব্যবস্থাও করা। হ্যাঁ, তো এইরকম অনেক ধরনের প্রোগ্রামগুলো আসলে চিন্তা করে যদি করা যায়, ইভেন আমি যতটুকু জানি ইংলিশ মিডিয়াম অনেক স্কুলগুলো কিন্তু এগুলো করছে। অনেকাংশেই স্কুল কাউন্সিলররা এই যে তাদের মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপগুলো কমাতে এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়মিতভাবে ওরা করছে।